তুর্কিতে, তুরস্ক, ইস্তাম্বুল কেন্দ্রিক যে খেলাফত ব্যবস্থা চলেছিল 1517 থেকে 1924 পর্যন্ত 407 বছর এই ধারাবাহিকতায় চলেছে পৃথিবীতে খেলাফত ব্যবস্থা। এরপরে আমাদের এই উপমহাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানে মোগলদের আমলে ছিল সুলতানি আমল। এই সুলতানি আমল 320 বছর চলেছে, 1206 থেকে 1526। বাদশাহ বাবর কাবুল থেকে এসে দিল্লির মসনদ দখল করার আগ পর্যন্ত এখানে 320 বছর সুলতানি আমল চলেছে। সুলতান বুরি, সুলতান তগলক, কুতুবউদ্দিন আইবেক যিনি প্রথম সুলতান ছিলেন দিল্লির, এভাবে শাসন ব্যবস্থা চলেছে। তারপরে মোগলরা এই দিল্লির সাম্রাজ্যের ক্ষমতা দখল করেছে। 1526-এ বাদশাহ বাবর প্রথম দিল্লির মসনদ দখল করে, সর্বশেষ 1803 পর্যন্ত 279 বছর মোগলদের সাম্রাজ্য চলে। এই সময়ে উপমহাদেশে দ্বীনি শিক্ষা ব্যবস্থাটা ছিল মসজিদ কেন্দ্রিক এবং শিক্ষা ব্যবস্থাটাই ছিল ধর্মকেন্দ্রিক। প্রত্যেক ধর্মের উপাসনালয়, সেই উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল। সেই সময় মুসলমানদের শিক্ষা ব্যবস্থার এত সোনালী যুগ ছিল যে ঘরে ঘরে আলিম ছিল। 1922 সনে মিশর থেকে প্রকাশিত একটি কিতাব, বইটির নাম হলো সুবুল আশা। এই সুবুল আশা কিতাবে লেখা হয়েছে যে রাজধানী শহর দিল্লিতে, তখনকার দিল্লি তো আর কত বড় ছিল, এই দিল্লি শহরে 1000 মাদ্রাসা ছিল। 1000 মাদ্রাসা দিল্লি শহরে ছিল। এবং প্রফেসর মার্ক মিলস, একজন ঐতিহাসিক, তিনি বলেন যে বাংলা অঞ্চলে 80,000 মাদ্রাসা ছিল। এত ব্যাপক দ্বীনি শিক্ষা ব্যবস্থার একটা জোয়ার জয়জয়কার এই উপমহাদেশে মুসলমানদের সময় ছিল। কিন্তু যখন ব্রিটিশরা এই দেশের স্বাধীনতাকে কেড়ে নিল 1757 সনের 23শে জুন, সেই আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয়, তখন থেকে এই দেশের মুসলমানদের ভাগ্যে দুর্দিন নেমে আসতে শুরু করে। আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল তারা দখল করতে থাকে। এই দখল করতে করতে একটা সময়ে তারা মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তিগুলি ছিল, এগুলো জায়গির সম্পত্তি বলা হয়তো, লাখেরাস, এটা পরিভাষাটা ছিল লাখেরাস সম্পত্তি, যেগুলো ট্যাক্স বিহীন জমি ছিল। এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান চলার জন্য আয়ের উৎস। লর্ড উইলিয়াম বেন্টিং সে 1828 সনে একটা রেজুলেশন 3/1828 নামে একটা বিল পাশ করেন। এই বিল পাশ করে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, ট্যাক্সবিহীন লাখেরাস যেই জায়গির সম্পত্তিগুলো সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয়করণ করে নিয়ে যায়। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের এই সম্পদগুলো কেড়ে নেওয়ার ফলে মুসলমান তখন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালনার যে আয়ের উৎস সেগুলো হারায়। এভাবে হাজার হাজার মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই লর্ড উইলিয়াম বেন্টিং একটা শিক্ষা কমিশন করে। এই শিক্ষা কমিশনের সভাপতি বানানো হয়েছিল টমাস বেবিংটন মেকলে। টমাস বেবিংটন মেকলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থার একটা প্রস্তাবনা পেশ করার জন্য। তিনি 1835 সনে লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে একটা শিক্ষা প্রস্তাব, এই শিক্ষা কমিশন একটা প্রস্তাব পেশ করে, যে প্রস্তাবের মধ্যে ইংরেজি হবে শিক্ষা ব্যবস্থার একমাত্র মাধ্যম, এই হিসাবে প্রস্তাবনা পেশ করা হয়, পাশ করা হয়। এর আগে এই উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা ছিল ফার্সিতে, উর্দুতে। এবং এই টমাস বেবিংটন মেকলে সে বলেছিল যে এই শিক্ষা কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভারতীয়রা জন্মগতভাবে, বর্ণ এবং রক্তে সে ভারতীয় থাকবে, কিন্তু চিন্তা চেতনায়, মন ও মস্তিষ্কে সে হবে একজন ইউরোপিয়ান ইংরেজ, ইউরোপিয়ান খ্রিস্টান। শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য সে সুস্পষ্টভাবে ডিক্লেয়ার করেছে যে এই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হলো ভারতীয়রা জন্মগতভাবে ভারতীয়, রক্ত বর্ণে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে ইউরোপিয়ান, চিন্তা চেতনায় হবে খ্রিস্টান। সেই কঠিন সময়ে ওলামায়ে কেরাম মুসলমানদের জন্য ইংরেজি শিক্ষা নিষেধ বা হারাম ঘোষণা করেছিলেন। যেহেতু যেই শিক্ষার উদ্দেশ্য একজন মানুষকে তার পরিচয় থেকে মুছে ফেলা, পরিচয় থেকে ছিনিয়ে নেওয়া,
সেই শিক্ষা গ্রহণ করা মুসলমানদের জন্য উচিত হবে না, সমীচীন হবে না। এইভাবে করতে করতে আস্তে আস্তে একটা সময়ে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা দখল করে নেয় এবং বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে এই দেশটাকেও গ্রাস করে নেয়। ওই সময় বাদশাহ আলমগীরের পরে তার ছেলেরা বাহাদুর, বাহাদুর 1-2 এরা ছিল নামে মাত্র রাজা। নামে মাত্র রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এইভাবে একটা ফরমান জারি করে নেয় যে সাম্রাজ্য সম্রাটের হুকুম চলবে কোম্পানির, সাম্রাজ্য সম্রাটের কিন্তু রাজত্ব চলবে, হুকুম চলবে কোম্পানির। এই ফরমান যখন জারি করে নেয় ওই সময় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই 1803 সনে দ্বিধাহীন কণ্ঠে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন ভারতবর্ষ এখন দারুল হারব। দারুল হরব কাকে বলা হয়? ওই রাষ্ট্র যে রাষ্ট্র কাফের অধ্যুষিত শত্রু কবলিত রাষ্ট্র। এই রাষ্ট্রকে স্বাধীন করা, মুক্ত করা, এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের এখন ফরজে আইন হয়ে গেছে। এই ঘোষণা দাবানল হয়ে পুরা উপমহাদেশে ছড়িয়ে পড়ল। এই ঘোষণার ফল 1857 সনের সিপাহী বিপ্লব, এই ঘোষণার ফল তিতুমিরের বাঁশের কেল্লা, এই ঘোষণার ফল টিপু সুলতানের বিদ্রোহ আন্দোলন, শামিলির যুদ্ধ, বালাকোটের যুদ্ধ, যতগুলো জেহাদ যুদ্ধ মুসলমানরা পরিচালনা করেছে সারা উপমহাদেশে। মুসলমান তাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য, তাদের শিক্ষা সংস্কৃতিকে আবার পুনরুদ্ধার করার জন্য, আবার ফিরিয়ে আনার জন্য তারা বাকায়দা নিয়মতান্ত্রিক সারা দেশে জিহাদ শুরু করেছে। এই যে আমাদের অঞ্চলে ফরায়েজি আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন, এইভাবে ফকির মজনুসার ফকির আন্দোলন, এই যতগুলো বিচ্ছিন্ন আন্দোলন হয়েছে সকল আন্দোলনে ছিল ওই ফতুয়ার প্রতিক্রিয়া এবং ওই ফতুয়ার বাস্তবায়ন। ইংরেজরা তখন অতিষ্ঠ হয়ে গেছে এই দেশকে টিকিয়ে রাখা, দেশের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা। ওই সময় এক শ্রেণীর ভাড়াটে মোল্লাও তারা প্রতিষ্ঠা করেছিল, বেরুলভী কিছু গৌরব, তারা ইংরেজ শাসনই ভালো, এরাই এদেশের জন্য কল্যাণকর, এরকম বয়ান দেওয়ার একটা লোক এক জামাত ছিল। এই সময় এই হক্কানি আলেমদেরকে, ওলামায়ে দেওবন্দেরকে তারা এই ওহাবি, রসুল বিদ্বেষী বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাদেরকে নাজেহাল করত। সারা উপমহাদেশে এই শ্রেণীটা ইংরেজদের বর্ষতা মেনে নেয়নি, হিন্দুরা কিন্তু মেনে নিছে। যদিও শেষে এসে কিছু এই যে স্বামী বিবেকানন্দ, কিছু কিছু হিন্দুরা শেষে আইসে লাস্ট সময়ে মুভমেন্টে এসে স্বাধীনতা আন্দোলনের পক্ষে যোগ দিয়েছে, কিন্তু এই দীর্ঘ ইংরেজদের 190 বছরের শাসনের প্রায় পুরো ভাগটাই হিন্দুরা এই ইংরেজদের তোষামোদি করেছে।